আশা করি সবাই খুব ভালো আছো আর আনন্দে আছো। বংটুকিটাকির আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ছেলের এত চিৎকারের কারণ হলো বাবার বেরোতে দেরি হচ্ছে, আর তারও তর সইছে না একটুখানি অপেক্ষা করার। আজ পরিবারের সবাই মিলে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি। খুব একটা দূরে যাব না, বাড়ির কাছাকাছি একটা অপূর্ব সুন্দর বলে মন্দির আছে, আবার সেখানে নাকি গৌতম বুদ্ধর মাথার চুলও সংরক্ষণ করা আছে। চলো তোমাদের সবাইকে নিয়ে আজকে ওই মন্দিরটা একবার ঘুরে আসি। আজ আকাশটা কিন্তু ভারী সুন্দর লাগছে, কেউ মনে হচ্ছে রং তুলি দিয়ে আকাশের ক্যানভাসে রঙের খেলা করে গেছে। আজ যে জায়গাটায় যাচ্ছি তার দূরত্ব প্রায় আমার বাড়ি থেকে 3 থেকে 3.5 কিলোমিটার। যেতে বেশি সময় লাগবে না, 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এখন ঘড়িতে বাজে প্রায় 5:30 মতো। আর একটু আগে বেরোলে খুবই ভালো হতো, কিন্তু ছেলে ঘুম থেকে দেরি করায় অগত্যায় ওর জন্য আমাদের ওয়েট করতেই হলো। আজকে যে মন্দিরটায় যাচ্ছি তার নাম হলো গঙ্গা রামায়া টেম্পল। এটি বলে শ্রীলঙ্কার 120 বছর পুরনো একটি বৌদ্ধ মন্দির। 19 শতকের শেষের দিকে সিলভা জয়সুরিয়া গুণবর্ধন মাধুলিয়া, যিনি দেশের একজন বিখ্যাত শিপিং বণিক ছিলেন এবং ঔপনিবেশিক সময়কালে বৌদ্ধ সংস্কৃতিকে টিকিয়ে রাখার প্রয়োজনে এবং তার মাতা শ্রী ধর্মরামা ফেরার জন্য এই মন্দির স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। দেখেছো, তোমাদের সাথে গল্প করতে করতে একদম মন্দিরের কাছে চলে এসেছি। চলো বাকি কথা মন্দিরে প্রবেশ করেই বলছি। মন্দিরে প্রবেশ করতে চোখ দুটো যেন জুড়িয়ে গেল। আরে এ তো মন্দির নয়, ছোটখাটো একটা রাজপ্রাসাদ। এইদিকে ওর বাবা গেছে টিকিট কাউন্টারে জানতে প্রবেশ মূল্য বাবদ কিছু টাকা পয়সা লাগবে কিনা। মন্দিরে প্রবেশ মূল্য বাবদ কোনো পয়সাই লাগেনি। এখানে আবার জুতো রাখার জন্য সুব্যবস্থাও করা আছে। দেশের রাজধানীতে অবস্থিত সবচেয়ে জনপ্রিয় এবং আইকনিক মন্দিরগুলোর মধ্যে এটি কিন্তু একটি। গঙ্গা রামায়া মন্দিরের স্থাপত্যে শ্রীলঙ্কান, থাই, ভারতীয় এবং চীনা শৈলীর ভিন্ন ভিন্ন মিশ্রণ রয়েছে। এই মন্দিরে ঢুকেই আমার মতো তোমাদেরও যেটা দৃষ্টি আকর্ষণ করবে তা হলো এই অপূর্ব আশ্চর্য শিল্পকার্য। এখানকার সমস্ত বৌদ্ধ মন্দিরগুলোতেই কিন্তু তুমি গণেশ দাদার দর্শন পেয়ে যাবে। প্রথমের দিকে এই মন্দিরটির নাম ছিল পদহটা গঙ্গা রামায়া বিহারা। এখন যে গঙ্গা রামায়া মন্দিরটি দেখছো সেটি কিন্তু প্রথমে বেইরা হ্রদের তীরে অবস্থিত একটি ছোট্ট মন্দির ছিল। শ্রদ্ধেয় হিক্কাডুয়ে শ্রী সুমঙ্গলা নায়কা থেরা, যিনি উপকূলীয় শহর হিক্কাডুয়া থেকে এসেছিলেন এবং কলম্বো শহরে ক্রমবর্ধমান সংখ্যক ভক্তদের বৃহত্তর উপাসনালয়ের প্রয়োজনে 1985 সালে এই মন্দিরের প্রতিষ্ঠা। এইসব বৌদ্ধ মন্দিরগুলোতে এলে তুমি কিন্তু একটা সুন্দর নীরবতা আর শান্তির খোঁজ পেয়েই যাবে। এই দিকে এক মনে সবাই মিলে বৌদ্ধদেবের প্রার্থনা করছে। সামনের দিকে বড় বড় অক্ষরে লেখা আছে মূল মন্দিরের ফটো তোলা নিষেধ। ওখানে কিন্তু বৌদ্ধদেবের চুলের অংশ রাখা আছে। চলো তোমাদের একটু বাকি মন্দিরটা ভালোভাবে ঘুরে দেখায়। পূর্বকালে ভক্তদের বলে এই মন্দিরে আসার জন্য ছোট্ট একটা নৌকো করে বেইরা হ্রদ পার করেই আসতে হতো। এই যে 11 ফুটের হাতিটার ভাস্কর্য দেখতে পাচ্ছ, এর নাম বলেছিল রুয়ান রাজ। তিনি তার জীবনের 45টা বছর এই মন্দিরের সেবায় নিয়োগ করে 2003 সালে তিনি তার প্রাণ ত্যাগ করেন। 19 বছর বয়সী তরুণ শিল্পী কাশুন বিক্রমা সিং তার বন্ধুদের সহায়তায় কাঠ আর সিমেন্ট দিয়ে তার জীবনে প্রথমবার এত বড় ভাস্কর্য বানিয়েছিলেন। এটাই হয়তো এনাকে সম্মান আর স্মরণ করার সর্বোত্তম উপায়। এই দিকটায় রয়েছে সারি সারি বৌদ্ধ মূর্তি বিভিন্ন মুদ্রায়। কতগুলো সংখ্যায় আছে তা কিন্তু আমি গুনেও শেষ করতে পারিনি। এই মন্দিরের সবচেয়ে বড় উৎসবগুলোর মধ্যে একটি হলো নবম পেরাহেরা।
যার সূচনা হয়েছিল 1979 সালে। তারপর থেকে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এখানে বলে একটা চোখ ধাঁধানো মিউজিয়ামও আছে। চলো এইবার একবার মিউজিয়ামটা ঘুরে আসা যাক। মিউজিয়ামের প্রবেশ পথ থেকেই যে মূর্তিটি তোমার চোখ আকর্ষণ করবে তা হলো জেড পাথরের তৈরি এই অসাধারণ বৌদ্ধ মূর্তি। জেড বলে বৌদ্ধ সংস্কৃতির একটি শ্রদ্ধেয় রত্নপাথর। এটি বলে বিশুদ্ধতা, প্রজ্ঞা এবং করুণার প্রতীক। মিউজিয়ামটি প্রাচীন শ্রীলঙ্কার পাশাপাশি বিশ্বজুড়ে বহু অজস্র ধন সম্পদ দিয়ে কিন্তু পরিপূর্ণ, যার মধ্যে রয়েছে বিভিন্ন সময়কালের মুদ্রা, যানবাহন, বৌদ্ধ মূর্তি এবং অতি মূল্যবান ধনরত্নের। এই মন্দিরের খুবই কাছে বেইরা হ্রদের ওপর ফ্লোটিং টেম্পল বলে একটা মন্দির আছে, যেটা মূলত উপাসনা কক্ষ হিসাবে ইউজ করা হয়। তারও ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে। যদি সময় বের করতে পারো তাহলে কিন্তু একবার গিয়ে দেখে এসো। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা এখনো পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলে যেও না যেন। তোমাদের এই ছোট ছোট প্রতিক্রিয়া আমাকে আরও মনোবল যোগাবে ভালো ভালো ভিডিও বানিয়ে তোমাদের সামনে উপস্থাপনা করার। এবার আমরা মূল মন্দির থেকে বেরিয়ে বাইরের দিকে এসেছি। এখানে তোমরা কোন কোন ভগবানের মূর্তি দেখতে পাচ্ছ সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই দিকটায় রয়েছে মন্দিরের বাকি অংশটুকু। মন্দিরটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত। ছেলেকে তো আমার কিছুতেই আটকে রাখতে পারা যাচ্ছে না। যেই ওনাকে একটু ছাড়ছি উনি এদিক ওদিক গিয়ে কিছু না কিছু ধরেই ফেলে দিচ্ছে। মূলত ওনার লক্ষ্যটা কিন্তু ঠাকুরকে দেওয়া প্রসাদের দিকে। যাই হোক, অনেক কষ্টে ওনাকে বাইরে বের করা গেছে। এখানে দেখছি নুড়ি কাকড় নিয়ে বেশ খেলায় মজে গেছে। এর পাশেই রয়েছে একটা বিশাল আকারের হল, যেখানে রয়েছে বিভিন্ন আকারের বৃহৎ বৃহৎ বুদ্ধ মূর্তি। বুদ্ধের জীবনকালের কিছু দৃশ্য এবং বেশ কিছু জাতক কাহিনী, মানে বুদ্ধের পূর্ববর্তী জীবনের কিছু গল্প দেওয়াল ও ছাদে ভীষণ সুন্দরভাবে খোদাই করা আছে। আমি ছেলেকে একটু এদিকে সামলাই, তোমরা গিয়ে হলটা একবার ঘুরে এসো। এই দুই রাক্ষস মিলে কি গুপ্তধনের পাহারা দিচ্ছে তা তোমাদের একটু পরে দেখাচ্ছি। আগে চলো সিঁড়ি দিয়ে ওপরটা একটু দেখে আসি। এখানে রয়েছে একটা বিশাল আকৃতির বোধি গাছ। গৌতম বুদ্ধ বলে তার সিদ্ধিকালের সময় এই গাছের তলায় বসে ধ্যান করত। আবার নাকি এই গাছেরও চারা আনা হয়েছিল
আমাদের ভারতবর্ষের বৌদ্ধগয়া থেকে। এখানে সকল শিশুরা এক মনে এক প্রাণে ঈশ্বরের আরাধনা করছে। এবার চলো নিচে গিয়ে তোমাদের দেখায় ওই 2টি রাক্ষস কি গুপ্তধনের পাহারা দিচ্ছে। এই যে ভিনটেজ কারগুলো দেখছো তা কিন্তু বিভিন্ন সময়কালে দর্শনার্থী দ্বারা প্রাপ্ত। এমনকি শ্রীলঙ্কার প্রথম মার্সিডিজ গাড়ি কিন্তু এখানেই রাখা আছে। চলো বাড়ি ফেরার আগে মন্দিরের কোণাগুলো এক ঝলকে দেখে আসি। চলো আজকের মতো আমাদের ঘোরাঘুরি পর্ব শেষ। এদিকে ওর বাবা একটু অফিসের ফোনে ব্যস্ত হয়ে পড়েছে, আর সেই সুযোগে ছেলেও লেগে পড়েছে নিজের কাজকর্ম করতে। দর্শনার্থীদের জুতো রাখার জন্য যে ঝুড়িগুলো সারি সারি সাজানো ছিল তা উনি এক এক করে করে ঠাকুমার পায়ের সামনে হাজির করছে। ও হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকো আর আনন্দে থাকো। আজ তাহলে আসি।